আমি 1983 সালে প্রথম বগুড়া ইয়ুথ কোয়ারে জয়েন করি। আর সেখানে গানের চর্চা হতো। সমাজের অসঙ্গতি নিয়ে একটা গানের দল ছিল আমাদের বগুড়া ইয়ুথ কোয়ার, যেখানে প্রধান ছিলেন তৌফিকুল আলম টিপু ভাই। তো উনি আমাকে সবসময় ইন্সপায়ার্ড করতেন, অন্যদেরকে দেখাতেন যে আমার মানে গানের মুভমেন্টের সাথে আমার এক্সপ্রেশনটা যেত। তো ওই কথাটা কিন্তু আমাকে অভিনয়ে আসার জন্য খুবই ইন্সপায়ার্ড করেছে। আমার আর একটা ভাবি ছিলেন, একদম নায়িকা অলিভিয়ার মতো দেখতে। উনি আমাকে সবসময় বলতেন, তুমি গান করো না, তুমি অভিনয় করো। কেন যেন বলতেন আমি জানি না। তো এই কথাগুলো আমাকে খুবই ইন্সপায়ার্ড করেছিল অভিনয়ের ক্ষেত্রে আসতে। পরবর্তীতে আমার 1986 সালে আমার ছেলে হয়, প্রথম ছেলে হওয়ার পরে আমি বগুড়া ইয়ুথ কোয়ারে কন্টিনিউ করতে পারিনি, কারণ ওরা প্রচুর প্রোগ্রাম করতো সারা বাংলাদেশ ঘুরে ঘুরে। তখন আমি বগুড়া থিয়েটারে, আমাদের রফিক হাসান ময়না উনি আমাকে বলেন যে তুমি আমাদের সাথে কাজ করো। এই শুরু হলো আমার থিয়েটার, সেটা 1987 সালে। তো সেখানে একটা নাটক আমরা রিহার্সেল করলাম, চৈতালি ঘূর্ণি, কিন্তু নাটকের শো করতে পারলাম না, কারণ আমার চাকরি হয়ে গেল গাজীপুরে টাকশালে। তখন বাংলাদেশ ব্যাংক ছিল। সেই টাকশালে চাকরি করতে করতে প্রথম একটা দল তৈরি করলাম। সেই দল থেকে প্রথম নাটক করলাম বাসন। এটা আমার মঞ্চে আসলে বাসন নাটক দিয়ে শুরু। পরে আমি একটা দলে কাজ করলাম, অবশিষ্ট মঞ্চায়ন পরিষদ। ওখানে 2টো নাটক করেছি আমি, অনেক খুব পপুলার হয়েছিল সে নাটকটা। পরবর্তীতে আমি 1990-এ ঢাকায় আসি, আরণ্যকে জয়েন করি। তো এখনও আছি আরণ্যকে। আমার যখন বয়স 19 তখন আমি প্রথম মঞ্চে উঠলাম, মানে মহিলা সমিতিতে। সেটা হচ্ছে ইবলিশ নাটকের একটা চরিত্র, রুকু নামের একটা চরিত্র, সেটা দিয়ে আমার শুরু। তারপরে তো সবগুলো নাটকেই চরিত্রগুলো করেছি। 2011 সালে এসে একটি সলো নাটক করলাম আমি, লাল জমিন, যেটা লিখেছেন প্রয়াত মান্নান হীরা। ওই নাটকটা করার সময় আমি সিদ্ধান্ত নিলাম যে নিজের একটা রেপার্টরি দল করব, আর সুন্নন রেপার্টরি থিয়েটার করলাম। আর সেখান থেকে লাল জমিনের যাত্রা শুরু হলো। এই চলছে এখনও। লাল জমিন 340টা শো করেছি, বাংলাদেশে 64টা জেলায় এই নাটকটা নিয়ে গিয়েছি। একজন বীরাঙ্গনার গল্প, যেখানে তুমিও কাজ করেছো। পরবর্তীতে আমরা একটি নাটক করলাম গুজব নিয়ে, সেটাও আমরা অনেক জায়গায় করেছি দেশের। তারপরে যে নাটকটি করলাম রঙিন চরকি, সেটাও মান্নান হীরার শেষ নাটক। তো আমি সবসময় সমসাময়িক বিষয় নিয়ে কাজ করতে পছন্দ করি। তো একদিন আমার টিমেরই একজন এসে বলছিলেন যে তার স্কুলের একটা বাচ্চা, ক্লাস 7-এর একটা বাচ্চা সুসাইড করেছে। তার আগে 2 দিন আগে একটা পত্রিকায় দেখলাম মায়ের কাছে মোবাইল চেয়েছিল, মেয়েকে নিয়ে স্কুলে পরীক্ষা দিতে গেছে, ফিরে এসে দেখে ছেলে ফ্যানের সাথে ঝুলে আছে, 9-10-এ পড়ে। তো এগুলো আমাকে ভীষণ আহত করে। তো আমি সেই জন্যই এবার লিখেছি যে আত্মজয় নাটকটা, যারা আত্মহত্যা প্রবণতা নিয়ে বেঁচে আছে তাদের সামনে যদি নাটকটা মঞ্চায়ন করা যায়, তারা হয়তো জীবনের দিকে ফিরে আসবে, তারা হয়তো সময়কে গুরুত্ব দিতে শিখবে। জীবনটা যে অনেক সুন্দর, মৃত্যুই যে কোনো সমাধান নয়। ডায়লগ আছে যে এমন মৃত্যু শুধু তাকেই ধ্বংস করে না, পুরো পরিবারকে ধ্বংস করে দিয়ে যায়। এই কথাগুলো আমরা নাটকের মধ্যে দিয়ে বলছি। তো আমাদের ইচ্ছে, আমরা অলরেডি প্রস্তুতি নিয়েছি, মহড়া চলছে। তো আমার বিশ্বাস যে অডিয়েন্সরাও এটা গ্রহণ করবে, এবং এই নাটকটা আমরা বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটিতে করব। এটার নির্দেশনা দিচ্ছে হচ্ছে শামীম সাগর, পালাকারের উনি। আমার সঙ্গে যারা এই নাটকে কাজ করছে তারা হচ্ছে তাহমিনা সুলতানা মৌ, আনুষ্কা দেবনাথ, মিতুর রহমান, তানভীর সানি, রাফিউল রকি। মিউজিক করেছে নির্ঝর চৌধুরী, পোশাক করেছে দোলা, আর পোস্টার করছে শাকিল সিদ্ধার্থ। আশা করছি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো আমরা ইনশাল্লাহ। রঙিন চরকি নাট্যকার মান্নান হীরার শেষ নাটক। এই নাটকের মূল বক্তব্যটা যেটা হচ্ছে যে পৃথিবীর তাবৎ আলো জ্বাললেও নারীর জীবনের অন্ধকার কাটে না, এটা হচ্ছে একটা মূল লাইন। এই নাটকটার মধ্য দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ। একটা মেয়ে তার ঘরেই প্রথম অ্যাবিউজ হয়। আমরা মা বাবা তাদেরকে শেখাই না যে কিভাবে তুমি চলবে, কোনটা ভালো কোনটা মন্দ, ওই লাইনে আমরা কথাই বলি না। যার জন্য একটা মেয়ে যখন ঘর থেকে এরকম একটা প্রবলেমের তৈরি হয়, সেই ট্রমার মধ্যেই সে বড় হয়। এইরকম একটা গল্পই আমরা করছি। এটা বেসিক্যালি মা বাবাকে সচেতন করার লক্ষ্যে, যে আপনি আপনার সন্তানকে বোঝান যে কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ।